আগের দিনের ক্লাসে আমরা আর্টিকেল 21 নিয়ে আলোচনা করেছি, যেখানে লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে। আজকের ক্লাসে আমরা আর্টিকেল 22 নিয়ে আলোচনা করব। একদিক থেকে দেখতে গেলে এই আর্টিকেল 22 আর্টিকেল 21 এর কমপ্লিমেন্টারি, কারণ আমরা যদি রুল অফ লকে কমপ্লিটলি অ্যাডপ্ট অ্যান্ড এনাক্ট করতে চাই, তাহলে আমাদের কিছু মানুষের লিবার্টিকে রিস্ট্রেন করা বা নিয়ন্ত্রণ করার প্রয়োজন। এখন এই যে রিস্ট্রেন্টটা, সেটাও যাতে কারোর খামখেয়ালি ইচ্ছে অনুসারে না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন। এবং সেই কারণেই আমাদের সংবিধানে আছে আর্টিকেল 22। আর্টিকেল 22 কি বলছে? প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অর্থাৎ আমাদের সংবিধান সেই সমস্ত ব্যক্তিকেও কিছু অধিকার দেয় যাদেরকে কোনো একটা কারণে অ্যারেস্ট করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, আর্টিকেল 22 কিন্তু কেবলমাত্র ক্রিমিনাল কেসে অ্যারেস্টের ক্ষেত্রে প্রোটেকশন দেয়। কোনো সিভিল কেসে, অর্থাৎ ধরা যাক কেউ কোনো ইনকাম ট্যাক্স দেয়নি বা তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো, এই ক্ষেত্রে অ্যারেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো প্রোটেকশন আর্টিকেল 22 দেয় না। আর্টিকেল 22 এ দু ধরনের অ্যারেস্টের কথা বলা, একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রথমে আমরা তিনটে মূল শব্দের অর্থ দেখে নিই: অ্যারেস্ট, পিউনিটিভ ডিটেনশন আর প্রিভেন্টিভ ডিটেনশন। অ্যারেস্ট হলো একটা লিগ্যাল অ্যান্ড টেকনিক্যাল টার্ম, যার অর্থ হচ্ছে রেস্ট্রেন করা, এবং যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় সেই ব্যক্তির লিবার্টিকে কনফাইন করে নেওয়া হয় এবং তাকে লয়ের কন্ট্রোলে আর কাস্টাডিতে থাকতে হয়। এবার আমরা দেখে নিই পিউনিটিভ ডিটেনশন কাকে বলে। পিউনিটিভ ডিটেনশন হচ্ছে সেই ধরনের ডিটেনশন যখন কোনো একটা ব্যক্তি কোনো একটা অপরাধ করে ফেলেছে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য অ্যারেস্ট করা হচ্ছে। অর্থাৎ পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে অপরাধ অলরেডি ঘটে গেছে। অন্যদিকে প্রিভেন্টিভ ডিটেনশন কাকে বলে? না, আমি আশঙ্কা করছি কোনো একজন ব্যক্তি কোনো একটা অপরাধ করতে পারে এবং সেই অপরাধটা ঘটাটাকে আটকানোর জন্য সেই ব্যক্তিকে আগে থেকে অ্যারেস্ট করে নেওয়া হলো, সেটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। দ্বিতীয়ত, পিউনিটিভ ডিটেনশন কিন্তু দেশের সাধারণ আইন অনুসারে হতে পারে, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য প্রিভেন্টিভ ডিটেনশন আইনের প্রয়োজন হয়, আদারওয়াইজ প্রিভেন্টিভ ডিটেনশন করা যায় না। তৃতীয়ত, বিশ্বের যে কোনো দেশে আমরা পিউনিটিভ ডিটেনশন দেখতে পাই এবং এটা খুব নর্মাল, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এইরকম দেশেও সচরাচর দেখা যায় না। তাদের ক্ষেত্রে প্রভিশন আছে, কিন্তু তারা সেটা এমার্জেন্সির সময় ইউজ করে। কিন্তু ভারতবর্ষ একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি যেটা নর্মাল সময়েও এই প্রিভেন্টিভ ডিটেনশন আইনটাকে অ্যাক্টিভ রাখে। এবার আমরা দেখে নিই যে আর্টিকেল 22 এ কি কি অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে। আর্টিকেল 22 এর মোট দুটো পার্ট। ফার্স্ট পার্ট যেটা পিউনিটিভ ডিটেনশনের সাথে রিলেটেড, সেখানে সাবক্লজ 1 এন্ড 2, এবং সেকেন্ড পার্ট যেটা সাবক্লজ 4 টু 7, সেটা প্রিভেন্টিভ ডিটেনশনের সাথে রিলেটেড। আর সাবক্লজ 3 হচ্ছে যে কিছু এক্সেপশনের কথা বলে। অর্থাৎ আর্টিকেল 22 এ টোটাল 7টা ক্লজ আছে। প্রথমে আমরা দেখে নিই যে পিউনিটিভ ডিটেনশন অর্থাৎ সাধারণ আইন অনুসারে অ্যারেস্টের ক্ষেত্রে আমাদেরকে কি কি অধিকার দেওয়া হচ্ছে। সাবক্লজ 1 দুটো বিষয়ের কথা বলছে, একটা হচ্ছে রাইট টু নো আর একটা হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেশন। প্রথম রাইট টু নো এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, না যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে সেই ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করার আগে জানাতে হবে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, এবং অ্যারেস্ট করার সময় তাকে কিন্তু তার পরিবার বা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে দিতে হবে। একদিক থেকে এটা একটা ডিটেনিং অথরিটির প্রতি নির্দেশিকা যে ডিটেনিউকে যেন জানানো হয় যে তাকে কেন অ্যারেস্ট করা হলো। দ্বিতীয়ত, লিগাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে সেই ব্যক্তিকে কিন্তু লিগাল কোনো একজন লিগাল প্র্যাকটিশনার বা অ্যাডভোকেটে অ্যাপয়েন্টের সুযোগ দিতে হবে যে তার হয়ে কেসটা রিপ্রেজেন্ট করবে। এবং হুসিয়ানারা খাতুন কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এটাও বলেছে যে ব্যক্তির ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই বা অন্য কোনো ক্ষমতা নেই যে কোনো একজন অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করা, সেক্ষেত্রে সে কিন্তু স্টেটের কাছ থেকে ফ্রি লিগাল সার্ভিস ডিমান্ড করতে পারে। নেক্সট আমরা সাবক্লজ 2 কি বলছে দেখে নিই। সাবক্লজ 2 বলছে ম্যাজিস্ট্রেট প্রোডাকশন, নো আনলিমিটেড ডিটেনশন। অর্থাৎ প্রথমটা ম্যাজিস্ট্রেট প্রোডাকশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তিকে ডিটেন করা হচ্ছে তাকে ডিটেন করার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে ট্রাভেলিং টাইমটা এক্সক্লুডেড। এক্ষেত্রে যুক্তিটা হচ্ছে কোনো ব্যক্তিকে যাতে অকারণ অধিক সময় ধরে ডিটেন করে না রাখা হয়। দ্বিতীয়ত, ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া কিন্তু কাউকে 24 ঘন্টার বেশি আটকে রাখা যায় না। 24 ঘন্টার বেশি ডিটেনশন কেবলমাত্র জুডিশিয়াল কাস্টাডির ক্ষেত্রেই সম্ভব। নেক্সট সাবক্লজ 3। সাবক্লজ 3 কিছু এক্সেপশনস এর কথা বলছে। সাবক্লজ 1 আর 2 এ যে সমস্ত সুবিধাগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ ইনফরমেশন দেওয়া, লিগাল প্র্যাকটিশনার পাওয়া, ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা, এই সমস্ত সুবিধাগুলো দুটো ক্ষেত্রে পাওয়া যাবে না। সেটা হচ্ছে একটা অ্যালাইন এনিমি, আর একটা হচ্ছে যাদেরকে প্রিভেন্টিভ ডিটেনশন কেসে অ্যারেস্ট করা হয়েছে, তারা এই সমস্ত সুবিধাগুলো ভোগ করতে পারবে না। নেক্সট আমরা চলে আসবো আর্টিকেল 22 এর পার্ট 2
অর্থাৎ সাবক্লজ 4 to 7 আমাদের সংবিধানে এই যে প্রিভেন্টিভ ডিটেনশনের জায়গাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কিন্তু ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়েছিল ব্রিটিশ শাসনের সময়। ব্রিটিশ শাসনের সময় বেঙ্গল রেগুলেটিং অ্যাক্ট, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই সমস্ত মধ্য দিয়ে এই প্রিভেন্টিভ ডিটেনশনের জায়গাটা ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়েছিল। পরবর্তীকালে দেশ যখন স্বাধীন হয়, বিভিন্ন ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়, সেই সময় সংবিধান প্রণেতারা এই জায়গাটাকে আমাদের সংবিধানভুক্ত করে নেয়। কিন্তু সংবিধানভুক্ত করলেও কিছু সেফগার্ডস এর সাথে সংবিধানভুক্ত করে, এবং এই সেফগার্ড গুলোকে নিয়েই আলোচনা করা হয়েছে সাবক্লজ 4 to 7 এ। এবং এই সেফগার্ড গুলোকে অমান্য করার অর্থ হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করা। দেখে নিই সাবক্লজ 4 কি বলছে। সাবক্লজ 4 বলছে যে ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট অনুসারে ডিটেন করা হবে সেই ব্যক্তিকে কিন্তু ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত অ্যারেস্ট করে রাখা যাবে। তার বেশি সময় যদি তাকে অ্যারেস্ট করে রাখতে হয়, তাহলে একটা অ্যাডভাইজারি বোর্ডে যথাযথ কারণ দেখিয়ে নির্দেশিকার প্রয়োজন হবে, তবেই এই 3 মাসের সময়কালটাকে বাড়ানো যাবে। এখন এই অ্যাডভাইজারি বোর্ডটা কাদেরকে নিয়ে গঠিত হয়? অ্যাডভাইজারি বোর্ডটা হাইকোর্টের জাজদের নিয়ে তৈরি হয়। এবার এখানে প্রশ্ন এসে যায় যে এই অ্যাডভাইজারি বোর্ড 3 মাসের সময়কালটাকে বাড়িয়ে কতদিন বাড়াতে পারে? এক্ষেত্রে বলা হয় যে প্রিভেন্টিভ ডিটেনশন আইন অনুসারে ব্যক্তিটাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই প্রিভেন্টিভ ডিটেনশন আইনে ম্যাক্সিমাম যতদিন আছে মেনশন করা হচ্ছে, সেই সময় পর্যন্ত তাকে ডিটেন করে রাখা যাবে। ধরা যাক তাকে কোপেপুষা আইন অনুসারে বা নাসা আইন অনুসারে গ্রেপ্তার করা হয়েছে, সেই আইনে যে ম্যাক্সিমাম টাইম মেনশন করা আছে সেই ম্যাক্সিমাম টাইমটা বাড়ানো যেতে পারে। এর সাথেই আমরা সাবক্লজ 7 কে দেখে নেব। সাবক্লজ 7 বলছে যে কোন কেসের ক্ষেত্রে 3 মাসের সময়কালটাকে বাড়ানো হবে, অ্যাডভাইজারি বোর্ড কোন পদ্ধতিতে এনকোয়ারি করবে, বা কোনো একটা নির্দিষ্ট প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের টাইম কাল কতটা হবে, ম্যাক্সিমাম টাইম কতটা হবে, এই সবকিছু ডিসাইড করবে হচ্ছে পার্লামেন্ট। এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পার্লামেন্টের আছে। নেক্সট আমরা চলে আসবো সাবক্লজ 5 আর 6। পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে যেমন সাবক্লজ 1 ইনফরমেশন পাওয়ার অধিকার বা রিপ্রেজেন্টেশনের অধিকারের কথা বলছে, সাবক্লজ 5 ও কিন্তু এই দুটো অধিকার দেওয়ার কথা বলছে, এবং তার সাথে সাথে এটাও বলছে যে এই অধিকারটা কিন্তু অ্যালাইন এনিমি এবং সিটিজেন উভয়ই এই অধিকারটা ভোগ করতে পারবে। কিন্তু সাবক্লজ 6 বলছে যদি এই সমস্ত ইনফরমেশন দিলে বৃহত্তর পাবলিক ইন্টারেস্ট বিঘ্নিত হয় বা বৃহত্তর জনস্বার্থ বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিলাম আর্টিকেল 22 আমাদেরকে কি কি অধিকার দেয়। I hope you found this video informative. Thank you for watching.